আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের যে সিলেবাস ইংলিশের, সেটা প্রথমে একটু দেখিয়ে দিই আমি, তারপর আমি তোমাদের এটা বলে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা কিছু হবে না। বেশ, এখানে চলো, প্রথমে সিলেবাস জানতে হবে। অন্ধের মতো অন্ধের নগরীতে গেলে পারে কোনো দিশা পাবে না, ঠিক আছে? কোনো নাগাল পাবে না। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে জেনে নিতে হবে সিলেবাসটা কি। তাহলে এখানে কন্টেন্ট সূচিপত্র আমাদের যেহেতু ইংলিশ পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা এই সেম সিলেবাস আপার প্রাইমারিতে, সেম সিলেবাস প্রাইমারিতে, ঠিক আছে? তো ইংলিশ দুটোই থাকে দুটো পরীক্ষাতে। তা আমরা যখন এই কন্টেন্টস মানে সূচিপত্র এই বিষয়ে কি কি বিষয় পড়বো সেটা আমরা একটু হালকা করে বলে দিই। এক্সপ্যান্ডেড, এখানে আমরা কিছু গ্লসারি অফ ইংলিশ পেডাগজি টার্মস টার্মিনোলজি আমি পড়াবো, ডেফিনিশন এবং এক্সাম্পল সহ। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ইএসএল, এই ইএসএল জিনিসটা কি বলো দেখি কেউ। ইএসএল বলতে কি বোঝানো হয়? ইএসএল মানে কি, কে বলবে বলো? লিখা বোঝা যাচ্ছে তো? লিখা স্পষ্ট বোঝা যাচ্ছে তো বোর্ডে? একটু রেসপন্ড করো, মানে না আমি বুঝতে পারছি না তুমি দেখতে পাচ্ছ কিনা। বুঝতে পারছি না স্যার। দেখতে পাচ্ছ কিনা? লিখা বোঝা যাচ্ছে না? দেখতে পাচ্ছি কিন্তু ইএসএল বুঝতে পারছি না। ইংলিশ ইংলিশ এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ এন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ইএসএল বলবো। এরকম বেশ কিছু টার্মিনোলজি আছে, সব পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। না আমি বুঝতে পারছো না কনসেপ্টটা, ওটা না বলছি, লিখাটা বুঝতে পারছো তো? মানে এই যে ছোট ছোট লাগছে না, বা এটাই বলছি, ঠিক বোঝা আছে যাচ্ছে তো স্যার, লেখাগুলো? বুঝতে পারছি, বোঝা যাচ্ছে স্যার। বেশ বেশ বেশ, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি ওটাই জিজ্ঞেস করছি। তো ঠিক আছে, চলো এখানে আমরা কি দেখবো, যে প্রথমে আমরা জানবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এবার শুরুতে যদি চ্যাপ্টার গুলো শুরু করি না, তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তার জন্য প্রথমে আমরা এই কিছু বেসিক টার্মিনোলজি আছে ওইগুলো শিখবো, তারপরে যেন মানে ভীতিটা কমে যায়, ভয় ভীতিটা যেন না থাকে। এবার ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের কিছু থিওরিজ আছে, ওই থিওরি গুলো শিখতে হয়। তোমরা যখন একটা বই পড়বে, আমি বইটা আজকে নিয়ে আসতে পারলাম না একটু তাড়াহুড়োর জন্য, ওই মলয়েন্দু দিনদার ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত বই, বাংলা এবং ইংলিশ ভার্সনে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পেডাগজির একটা সাদা কালারের বই আছে, তাই তো? রীতা পাবলিকেশনে তোমরা হয়তো অনেকে এটা কিনে ফেলেছো, এরকম হতে পারে, জানি না থেকে কিনেছো না কিনেছো। কিন্তু যদি না কিনো, কিনতে পারো, যদি কিনা থাকে তবুও ভালো, ওই বইটা পড়বে। আর যদি মনে করো যে না, ওই বই ছাড়া আমি যে ম্যাটেরিয়াল সিস্টার ম্যাটেরিয়াল দেবো সেগুলো পড়লে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমার হচ্ছে কি বলে, যে আমার স্টাডি ম্যাটেরিয়াল গুলো তোমার হচ্ছে কি ক্রিস্পি থাকবে, ক্রিস্পি, এবং অনেকটা এক্সাম্পল সহ লেন্থ থাকবে। আমার স্টাডি ম্যাটেরিয়ালে বাংলা টার্মিনোলজি থাকবে না, যেটা মলয়েন্দু দিনদার বই কি আছে, প্রত্যেকটা কনসেপ্টের পরে বাংলাতে ওগুলো প্যারাফ্রেজ করে দেওয়া আছে, তাই না? কিন্তু আমার আমার ক্ষেত্রে ওই জিনিসটা থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ, যেটা ইংলিশ পড়ছো মানে ইংলিশ থাকবে, যেটা সিডিপি বা অন্য বিষয়গুলো যেটা বাংলা ল্যাঙ্গুয়েজে পড়তে হয়, বাংলা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, সেটা বাংলাতে অ্যাভেলেবল থাকা উচিত বা থাকে। তো যাই হোক, এখানে থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ ওই বইটাতে দেখবে থিওরি দিয়ে শুরু হচ্ছে, মলয়েন্দু দিনদার বই, মানে লার্নিং এন্ড অ্যাকুইজিশন এই জিনিসটা দিয়ে শুরু হচ্ছে। কিন্তু শুরুতে ইংলিশের যে স্ট্যাটাসটা কি, ইংলিশ ইএফএল ইএসএল এগুলো সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই। তার জন্য কিন্তু ওই বইটা পড়লে পারে একটু কোথাও না কোথাও গিয়ে হোঁচট খেতে হয়, ঠিক আছে? তো হোঁচট খাওয়ার প্রয়োজন নেই এখানে। এবার দেখো অ্যাপ্রোচেস টু ইএসএল টিচিং। ইএসএল টিচিং এন্ড লার্নিং এর মধ্যে ডিফারেন্স আছে। টিচিং মানে টিচ যখন করবো, ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন টিচ করবো আমরা স্টুডেন্টদেরকে, তোমরা যখন টিচার হয়ে যাবে, তোমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়াবে, তখন স্টুডেন্টদেরকে কিভাবে কোন অ্যাপ্রোচ ফলো করবে, অ্যাপ্রোচ মানে মেথড আর কি, দ্য ওয়ে অফ টিচিং, মানে কি কি মেথড ফলো করবে ওইগুলো আর কি, ঠিক আছে? এরপরে নেক্সট যে চ্যাপ্টার, কারিকুলাম এন্ড সিলেবাস ডিজাইন। একটা কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতেই হয়, মানে সিটেট পরীক্ষা যদি দাও তোমরা দেখতে পাবে, প্রাইমারি টেট যেটা হয়েছিল 2023 ওইখানে কোশ্চেন ছিল, 22 যেটা হয়েছিল ওইখানে কোশ্চেন ছিল, কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে পার্থক্য কি এবং এর ডেফিনিশন গুলো জিজ্ঞেস করে। এবার ডিজাইনটা কিভাবে হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়বো সেক্ষেত্রে ডিজাইনটা কেমন ভাবে হয়, এই জিনিসগুলো তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করে। এই জিনিস আমরা পড়বো চ্যাপ্টার ওয়াইজ, আমরা দেখে নিচ্ছি প্রথমে একবার, তারপর আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার আমি আজকে ইন্ট্রোডিউস করবো, খুব সুন্দর করে শোনো মনোযোগ দিয়ে। এবার যে টিচিং লিসেনিং স্কিল, এই যে দেখো স্কিল, এবার দেখো টিচিং এর যে লিসেনিং স্কিল, লিসেনিং মানে যেটাকে বলবো কি বলি, লিসেনিং কে বাংলায় কি বলি, মানে শ্রবণ দক্ষতা, শোনার যে দক্ষতা, এই স্কিলটা তোমাকে কি করতে হবে,
মানে এফিসিয়েন্ট হতে হবে, অর্জন করতে হবে বা লার্ন করতে হবে, শিখতে হবে, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজকে বেশি তাড়াতাড়ি অ্যাকুয়ার করতে পারবে বা শিখতে পারবে, লার্ন করতে পারবে। নেক্সট হচ্ছে টিচিং স্পিকিং স্কিল। প্রত্যেকটা স্কিলকে আলাদা করে আমি এখানে পড়াবো আর কি তোমাদের। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আলাদা করে পড়াবো ঠিক আছে, কিন্তু এইখানে তোমাদের আজকে আমি বেসিক ব্যাকগ্রাউন্ডটা আজকে বলে দেবো, ঠিক আছে। টিচিং রিডিং স্কিল, রিডিং একটা আলাদা স্কিল আছে। এরপরে ধরে নাও নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে টিচিং রাইটিং স্কিল, রাইটিং স্কিল একটা আলাদা স্কিল আছে, ঠিক আছে। এগুলো টিচিং গ্রামার এন্ড ভোকাবুলারি, কিভাবে গ্রামার ভোকাবুলারি, এইরকম সবগুলোই তোমাদের একটু হালকা করে দেখে নাও। টেস্টিং এন্ড ইভ্যালুয়েশন ইন ইএসএল, দেখো এটাকে টেস্টিং মানে যেটাকে বলা হয়, ইভ্যালুয়েশন মানে তোমরা জানো যেটাকে অ্যাসেসমেন্ট বলা হয়। অ্যাসেসমেন্ট কথাটা শুনেছো? অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট শব্দটা বাংলা মানে কি বলো? অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট দুটোকে কিন্তু বাংলাতে মূল্যায়ন বলে, বাংলাতে মূল্যায়ন বলছে, ঠিক আছে। কিন্তু ইংলিশে অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তো পার্থক্যগুলো বুঝতে হবে, কিন্তু ইংলিশে এই পার্থক্যগুলো বুঝতে হবে। মূল্যায়ন বাংলাতে একটা শব্দ ইউজ করছে ঠিক আছে, কিন্তু ওটা পার্থক্য আছে, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন টেস্টিং, অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন, এগুলোর মধ্যে দেখো এই যে টেস্টিং ডিফারেন্স আছে বললাম না। টেস্ট বলে না যে মক টেস্ট হবে, ক্লাস টেস্ট হবে, ইউনিট টেস্ট হবে, টেস্ট আলাদা জিনিস, অ্যাসেসমেন্ট আলাদা, ইভ্যালুয়েশন আলাদা, এই প্রত্যেকটা পড়াবো। টাইপস অফ টেস্ট, তারপরে সবগুলো আমি যখন ডিটেলে তোমাদের যখন পড়াবো তখন এগুলো সব বুঝে যাবে, আর এগুলো থেকেই কোশ্চেন হবে, ঠিক আছে। এতদিন হয়ে এসছে, এতদিন, আগামী দিনও তাই হবে। আবার যারা সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের মধ্যে যদি কেউ সিটেট এক্সাম দিয়ে থাকো, সিটেট, সিটেট মানে বোঝো তো, সেন্ট্রাল টেট যেটা হয়, সিটেট এর দুটো পেপার হয়, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তো তোমাদের যেটা পেপার 2 থাকে আপার প্রাইমারি বেসড, সিটেট এর পেপার 2, ওই পেপার 2 এর কোশ্চেন যে লেভেলের হয় বা যে টাইপের হয়, ওই টাইপের কোশ্চেন গুলো তোমাদেরকে স্টাডি করতে হবে, একটু গো থ্রু করতে হবে, তাহলে কি হবে, সেই টাইপের মানে তোমাকে প্রিপারেশন নিতে হবে সেই লেভেলে। তো আমি আমি যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, যখন এগুলো তখন পড়ানোর পর পর কি করবো, তোমাদের সিটেট এর বিভিন্ন কোশ্চেন কিন্তু আমি তোমাদের অ্যানালিসিস করবো এইখানে বোর্ডে। প্রত্যেক তোমাদের কোশ্চেন গুলো সিট দিয়ে দিবো, তোমরা নিজেরাও পড়বে, পিডিএফ ডাউনলোড করে করে নিতে পারবে, প্রিন্ট আউট করে পড়তে পারবে। আর এখানেও আমি তোমাদের বোর্ডে প্রত্যেকটা কোশ্চেন এরকম লাইভ ক্লাসে অ্যানালিসিস করে দেবো। তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না, ঠিক আছে। তখন তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে সিটেট এর পরীক্ষায় পেপার 2 এ মানে যত রকমের কোশ্চেন হয়ে এসছে আজ পর্যন্ত, সমস্ত কোশ্চেন গুলোকে যদি অ্যানালিসিস করো তাহলে কিন্তু তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবার আমি কেন সিটেট এর কথা বললাম, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আজ পর্যন্ত আপার প্রাইমারি টেট কতবার হয়েছে? 2বার হয়েছে। তো সেই 2বারের কোশ্চেন দেখে তুমি কি ইয়ে বুঝবে, মানে খুব বেশি যে তোমার হচ্ছে আইডিয়া ক্লিয়ার হবে তা কিন্তু নয়। কিন্তু ওগুলো অবশ্যই দেখতে হবে কোশ্চেন গুলো, কিন্তু তার সাথে সাথে সিটেট সেম সিলেবাসের উপর ভিত্তি করে যেহেতু কোশ্চেন হয়, আর সিটেট প্রত্যেক বছর 2বার করে হয়, 2বার করে হয়, তাহলে ওখানে প্রচুর কোশ্চেন আমরা পেয়ে যাবো। তো যত বেশি কোশ্চেনের ভ্যারাইটি পাবো তত বেশি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে, ঠিক আছে। ওর জন্য আমি পরীক্ষার নাম বললাম, আর কিছুই না। চলো, টিচিং গ্রামার ভোকাবুলারি এগুলো পড়তে হবে। সোশিও কালচারাল অ্যাসপেক্টস অফ ইএসএল, ইংলিশ এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে সোশিও কালচারাল অ্যাসপেক্টস বলতে কি বোঝানো হয়, যে সামাজিক এবং সাংস্কৃতিক কালচার, অ্যাসপেক্ট মানে হচ্ছে বিষয়বস্তু। যে একটা ল্যাঙ্গুয়েজকে বুঝতে হলে সেই ল্যাঙ্গুয়েজটা যেই সামাজিক প্রেক্ষিতে বা যেই কালচারাল যে সংস্কৃতিতে ইউজ হয়ে থাকে, সেই ল্যাঙ্গুয়েজ সেই সমাজ বা কালচার বা সংস্কৃতি কিছু করে রিপ্রেজেন্ট করে, রিফ্লেক্ট করে, ঠিক আছে। এখন আমরা যদি ওই আমি যদি একটা শব্দ বলি যে বরফ পাও, বরফ পাও মানে খাওয়া হয় আর কি, তো বরফ পাও জিনিসটা কি বলো দেখি, বরফ পাও একটা সব হ্যাঁ, সভ্যতা, বরফ পাও হরপ্পা এটা কি, সভ্যতার কথা এটা বলছি। খাবারের না কথা, হরপ্পা না, হরপ্পা না। আচ্ছা, লিট্টি চোখা নাম শুনেছো? লিট্টি চোখা জি, কি জিনিস লিট্টি চোখা? হ্যাঁ, সিঙ্গারার মতো লিট্টি, বাজারে বিক্রি হয়, তবে চ্যাপটা চ্যাপটা থাকে, ওটা কি বলে জান? লিট্টি চোখা হচ্ছে একটা খাবারের নাম। এটা লিট্টি চোখার নামটা শুনলে পরে কাদের কথা মাইন্ডে আছে, কাদের কথা মনের মধ্যে আছে বলো দেখি, হ্যাঁ বলো। বিহারিদের কথা মনে আসে, বিহার তাই না? বিহারে লিট্টি চোখা খুব খাবারটা খুব প্রচলন। তার মানে আমি বোঝাতে চাইছি কি, প্রত্যেকটা ভাষার যে শব্দ, সেই শব্দগুলোর সঙ্গে এক একটা কালচার বা সমাজের কানেকশন কিন্তু লুকিয়ে থাকে, জড়িয়ে থাকে। ওই জিনিসটা আমরা দেখবো এই চ্যাপ্টারটা পড়াশোনা, সোশিও কালচারাল অ্যাসপেক্টস অফ ইএসএল লার্নিং।
চ্যালেঞ্জেস অ্যান্ড ইস্যুজ, কি কি অসুবিধা, চ্যালেঞ্জেস মানে হচ্ছে ড্রব্যাকস, কি কি ইস্যু বিষয়বস্তু, আমরা বিভিন্ন রকমের ইস্যু পাবো ইন ইএসএল পেডাগোজির ক্ষেত্রে। ইউজ অফ টিচিং টেকনোলজি ইন ইএসএল, আমরা যখন কিভাবে টেকনোলজিকে, বর্তমানে যে বিভিন্ন টেকনোলজি মানে ইনভেন্ট হয়েছে সেগুলোকে কিভাবে আমরা ক্লাসরুমে ইউজ করবো। জসিমউদ্দিন লাইভ মিউট করে রাখতে হবে। প্রত্যেকে মিউট করে দেবো। হ্যাঁ, দেখো নেক্সট। এবার দেখো চলে আসে আমরা এই চ্যাপ্টার গুলো আমরা পড়বো মেনলি। ফিউচার ট্রেন্ডস ইন ইএসএল পেডাগোজি, ক্লাসরুম ম্যানেজমেন্ট ইএসএল। এই যে দেখো, এই ক্লাসরুম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমরা পড়বো। এগুলো আমি বলছি না, এবার আমরা চলে আসি যেটা বলছিলাম, যেটা আমি পড়াবো আজকে, যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে? যেটা আমি আজ পড়াতে চাইছিলাম সেটা হচ্ছে এটা, ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো থেকে আজকে শুরু হয়ে যাবে তোমাদের ক্লাস আর কি। আমি একটু জুম করে নেবো যেন তোমরা প্রত্যেকেই স্পষ্ট লেখাগুলো একটু বড় দেখতে পাও, ঠিক আছে? একটু বড় দেখাচ্ছে তো এবার লেখাটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। বেশ, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখো, তো আমরা আজকে শিখবো যে ল্যাঙ্গুয়েজ কি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলি বাংলাতে, যেটাকে বলি ভাষা। এবার একটা কথা বলে রাখি, শোনো, মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাসটা কি আমাদের ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গে ইংলিশকে আমরা কি ভাষা হিসেবে মনে করি বলো দেখি? ইংলিশ আমাদের কাছে কি ভাষা? ফরেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না ফরেন ল্যাঙ্গুয়েজ? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন ব্যাপারটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কে বলবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে বলো? হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? মাতৃভাষার মাধ্যমে যে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা শেখানো হয় তাকে মনে হয় সম্ভবত। আর কেউ উত্তর দেবে? মাতৃভাষার ব্যবহারের পরে যে ভাষা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ধরো আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষা জন্মের পরে অটোমেটিক শিখেছি, এরপর আমি কি করেছি ইংলিশ ভাষা শিখেছি, সরি ইংলিশ না, আমি ধরো হিন্দি ভাষা শিখেছি, হিন্দি ভাষা বাংলার পরে শিখেছি, তারপরে আরবি ভাষা শিখেছি, অ্যারাবিক বা আরবি লিখছি আমি বা ইংলিশে, অ্যারাবিক শিখেছি, কিংবা ধরো আমি উর্দু শিখেছি, তারপর আমি ইংলিশ শিখেছি, ইংলিশটা আমি তারপরে শিখেছি, ঠিক আছে? এখন আমি হচ্ছে বাঙালি একজন, আমার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? আমার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংলিশ। কেন? আমরা বাংলা ভাষাটা মায়ের কোলে শিখেছি, মানে আমরা অ্যাকুইজিশন করেছি, অটোমেটিক্যালি শিখে গেছি ও এনভায়রনমেন্টের সঙ্গে থেকে। বাট লার্ন করতে হয়, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের লার্ন করতে হয় গ্রামাটিক্যালি, বা মানে আর্টিফিশিয়ালি ভাবে শিখতে হয়। তো আমি যখন বাংলা শিখেছি অটোমেটিক্যালি, তারপরে হিন্দি যখন শিখেছি হিন্দিটা তো লার্ন করেছি, তাহলে হিন্দিটাকে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না? আরবিকে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না? তোমরা যারা আরবি পড়েছো, আরবিতে অনার্স করেছো, গ্রাজুয়েশন করেছো, পিএইচডি করেছো, তার মানে তোমার আরবি কি মাদার টাং হয়ে যাবে, না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, থার্ড ল্যাঙ্গুয়েজ, না কি ল্যাঙ্গুয়েজ বলবো বলো? আরবিতে কি ল্যাঙ্গুয়েজ বলবো তোমার বলো বলো? ধরে নাও ইংলিশ নেই, আমি এখানে দিলাম না, এখানে হিন্দি, আরবি আর উর্দু শিখেছো তুমি বাংলা ছাড়া, তাহলে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি এখানে? হিন্দি। তখন এখানে তোমার কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজই নেই, বোঝা গেল? তখন এখানে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজই নেই, আবার বাকি বাংলা ছাড়া বাদ বাকি যেগুলো শিখেছো সবগুলো হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা আজকে ওই জিনিসটা শিখবো আজকে খুব ভালোভাবে, যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা কি, কেন হয়। হ্যাঁ, এবার ওই জিনিসগুলো ওই আজ পর্যন্ত যেভাবে যে কনসেপ্ট নিয়ে এসছো সব কনসেপ্ট মাথা থেকে উড়িয়ে দিতে হবে, মানে আগে ভুল জিনিসকে মাথা থেকে উড়াতে হবে, তারপরে সঠিক জিনিসকে শিখতে হবে। আর যদি মনে করো যে ভুল জিনিসকে আমি মাথায় রাখবো আবার সঠিকটাও শেখার চেষ্টা করবো, তাহলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে, ক্লাশ তৈরি হয়ে যাবে, তখন তোমার সঠিক জিনিসটা শিখতে দেবে না ও। তো
তার জন্য কি করতে হবে, ভুল জিনিস যেটা জেনে আছো সেটা যদি সেটাকে মাইন্ড থেকে ডিলিট করতে হবে। ডিলিট করতে যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে যে স্যার আমি তো এটা জানি, এটা কি ভুল, আমাকে জিজ্ঞেস করে নেবে, হ্যাঁ ক্ল্যারিফাই করে নেবে, তাহলেই কিন্তু ওই জিনিসটা ডিলিট করতে সুবিধা হবে। বোঝা গেল কথাটা? ঠিক আছে, চলো এবার আমরা শিখবো যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং বাট এ মিনস অফ কমিউনিকেট, এ মিনস অফ কমিউনিকেশন। মানুষ আমরা ভাষা কেন ব্যবহার করি? আমরা মানুষ বা যে কোনো প্রাণী আর কি ভাষা ব্যবহার করি জাস্ট টু কমিউনিকেট উইথ আদার। তাহলে অন্যদের সঙ্গে কি করি? কমিউনিকেট, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ স্থাপন করার জন্য। যোগাযোগের উদ্দেশ্য কি থাকে? হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ কমিউনিকেশন? কমিউনিকেশনের মেন পারপাস হচ্ছে টু ডেলিভার মেসেজ অর মিনিং। আমাদের মেন কমিউনিকেশনের মানেই হচ্ছে কোন একটা মেসেজ, যে কোন একজন ব্যক্তি একজন আর একজনের কাছে কি পাঠাবে? মেসেজ পাঠাবে। ওই মেসেজের কি থাকবে? একটা মিনিং থাকবে, অর্থ থাকবে, অর্থ। ওই মেসেজের একটা মিনিং থাকবে। বোঝা গেল? তাহলে মিনিং থাকবে। তাহলে মেন পারপাসই হচ্ছে টু সেন্ড আ মেসেজ, একটা মেসেজ পাঠাবে। কে? সেন্ডার, যে পাঠায়। সেন্ডার তার কাছ থেকে পাঠাবে কার কাছে? রিসিভারের কাছে। রিসিভার এবার রিসিভারের কাছে গিয়ে পৌঁছাবে কি? এই মেসেজটা, এই মেসেজটা পাঠাবে। বোঝা গেল? তাহলে সেন্ডার, এখন আমি যখন কথা বলছি ক্লাসে, তখন আমি কিন্তু সেন্ড করছি, কি পাঠাচ্ছি? মেসেজ পাঠাচ্ছি তোমাদেরকে। এই যে ব্যাখ্যা করছি, এক্সপ্লেন করছি, এগুলো কিন্তু তোমাদের কাছে একটা মেসেজ হিসেবে যাচ্ছে, একটা বার্তা, একটা মিনিং হিসেবে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো? তোমরা রিসিভ করছো, রিসিভার। তাহলে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি আমি, মুখে উচ্চারণ করছি বা লিখছি, বোর্ডে লেখা, দুই রকম ভাবে কিন্তু পদ্ধতি অবলম্বন করছি। উচ্চারণ করছি সাউন্ড প্রডিউস করে, আর হচ্ছে এদিকে লিখার মাধ্যমে, দুই রকম ভাবে কিন্তু আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে। আর তোমরা কি করছো? এটা রিসিভ করছো, এটা একটা মিনিং থাকছে। এই মিনিংটা বুঝে তোমরা কিন্তু মাথায় একটা কনসেপ্ট ক্লিয়ার করছো। বোঝা গেল? তাহলে এটা আমাদের কমিউনিকেশনের মেন ওয়ে, কমিউনিকেশনের মেন যেটাকে বলবো যে মেথড বা অ্যাসপেক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষার জিনিসটা কি? ভাষা ইজ নাথিং বাট কমপ্লিকেটেড অর কমপ্লেক্স মেথড টু কমিউনিকেট। ঠিক আছে? কমপ্লেক্স ওয়ে টু কমিউনিকেট উইথ আদার। এই জিনিসটাকে আমরা বলবো। ওইটা পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে। কারণ হচ্ছে না হলে তুমি ইংলিশ বা বাংলা ভাষা যখন পড়বে পেডাগজি, ওইখানে বেশ কিছু কনসেপ্ট থাকবে, বুঝতে পারবে না ওইগুলো। তার জন্যই প্রথমে কিন্তু এগুলো একটু জেনে নিতে হবে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে আমরা ভাষাকে কয় ভাগে ভাগ করব? হাউ মেনি টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার? এই পৃথিবীতে যদি আমি লক্ষ্য করি, মানে আমি না, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবো যে মেনলি দুই ধরনের ভাষা হয়। এবার তোমরা বলছো স্যার গোটা ওয়ার্ল্ডে তো হাজার হাজার লক্ষ লক্ষ ভাষা আছে, আপনি দুই রকম বলছেন কেন? তাহলে এরকম মনে হচ্ছে কি কারো তোমাদের মধ্যে? তো পৃথিবীতে তো অনেক ভাষা আছে, আমি কেন দুই রকম বলছি তাহলে? কারণ এটা কি মনে ওইটা হচ্ছে ভাষা এমন? নয়। জি, এটা ওইটা ভাষা নয়। এটা হচ্ছে ভাষা, মানে লিখিত ভাষা, কথ্য ভাষা মনে হয়। তো যাই হোক, আমি যখন কথা বলছি তখন কিন্তু আমার কথা বলার সঙ্গে এই যে হাত, এই হাতগুলো নড়ছে, বা মাথা কখনো নড়ছে, বা ঠোঁটটা যে বিভিন্ন স্ট্রাকচার হচ্ছে। ঠিক আছে? কথা বলার সময় আমাদের চোখ বন্ধ হয়, খোলে। ঠিক আছে? বা মুখের মধ্যে নানা রকমের জেস্টার হয়। এই যে জেস্টার শব্দটা ইউজ করলাম, ওইটাও কিন্তু একটা ভাষা। ধরো সাপোজ আমার সামনে কেউ, তোমরা মানে খুব চিৎকার চেঁচামেচি করছো, আমার লাইভ ক্লাসরুমে আসো, লাইভ বলতে এখানে দূরে না, মানে এই ঘরে এই ক্লাসরুমে হয়তো বসে এত সামনে তোমরা, এবার তোমরা চিৎকার চেঁচামেচি করছো, আমার দিকে তাকাচ্ছ। ওই অবস্থায় আমি এরকম করলাম, আমি কথা বললাম না, জাস্ট এরকম করলাম, এবং তোমরা চুপ হয়ে গেলে। তো আমি যখন এরকম করলাম, তার আমার এরকম করার মাধ্যমে তোমার কাছে কি একটা মেসেজ গেল না? একটা বার্তা গেল না? বলো আগে, গেল কি? হ্যাঁ স্যার গিয়েছে। তো যদি যাই এবং তারপরে যদি তোমরা চুপ করো, তাহলে তোমার কাছে আমি লিখলামও না, মুখে উচ্চারণও করলাম না, কিন্তু তোমার কাছে একটা মেসেজ গেল কিনা? মেসেজ গেল। তাহলে যখনই মেসেজ বা বার্তা যাচ্ছে, তার মানে এইটাকেও আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরবো। ওই ল্যাঙ্গুয়েজটাকে নাম কি বলা, আমরা সেটাও আমরা একটু পরে জেনে নেবো। ওটাকে বলবো আমরা নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ বলবো। ঠিক আছে? এবার এই বিষয়গুলো কেন, এই বিষয়গুলো কেন তোমাদের এগুলো পড়তে হয় বা পড়াতে হয়, সেই বিষয়গুলো তোমাদের আমি যখন বলছি টাইপগুলো তখন বুঝতে পারবে বেশি। এখন জাস্ট এটা মনোযোগ দিয়ে শোনো, যেটা আমি এখন বলবো এবার।
তো এই পৃথিবীতে যে কোনো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করা হয়। ল্যাঙ্গুয়েজ যে পৃথিবীতে নানান রকমের আছে, তো এক একটা জায়গাতে এক একটা মানুষের খাদ্যাভ্যাস, কালচার, সংস্কৃতি বা সেই স্থানের যে প্রাচীন প্রাচীন যে সংস্কৃতি, প্রাচীন এনসিয়েন্ট যে কালচার, সেটাকে যদি লক্ষ্য করি তাহলে সেই জায়গার ল্যান্ড, সেই জায়গার পার্টিকুলার অভ্যাস অনুযায়ী, হ্যাঁ, সেখানকার চাল চলন অনুযায়ী সেই জায়গাটা আলাদা আলাদা ভাষা তৈরি হয়েছে পৃথিবী জুড়ে আর কি। আমাদের যে ভাষার যে উৎস, সোর্স অফ ল্যাঙ্গুয়েজেস, এটা যদি পড়ি এটিমোলজিক্যাল সোর্স অফ ল্যাঙ্গুয়েজেস, তাহলে আমরা একটু দেখতে পারি অনেক থিওরি আছে। ওইসব থিওরি গুলো তোমাদের পড়তে হয় না। যেমন ওয়াটো ইয়েসপারসন নামে একজন বিখ্যাত লিঙ্গুইস্ট আছেন। তারপরে বিভিন্ন মানে আমাদের রিলিজিয়াস থিওরি আছে বিভিন্ন, ঠিক আছে। যেমন ইসলামে বলা হয় কি, যে আদাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি যে জিনিসটার নাম যা বলেছিলেন, তিনি কি করেছিলেন, সেই জিনিসটার নাম তা হয়ে গেছে। এদিকে আবার হিন্দু মিথোলজিতে আমরা যদি দেখি যে শিক্ষার দেবী কাকে বলা হয়, বলো দেখি, শিক্ষার দেবী কাকে বলা হয়, সরস্বতী। বলো? সরস্বতী। তো মা সরস্বতীদের হিন্দু মাইথোলজিতে, হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতিতে তাদের রিলিজিয়াস যে বিলিফ, সেই বিলিফ সিস্টেমে বা তাদের যে পৌরাণিক বিলিফ সিস্টেম, সেখানে কি রাখা হয় যে সরস্বতী মা সে ভাষা নিয়ে এসেছিলেন আমাদের পৃথিবীতে, তাদের বিলিফ সিস্টেম। প্রত্যেকটা কালচারে, প্রত্যেকটা সংস্কৃতিতে আমরা এরকম ভাষার বিভিন্ন উৎপত্তি আমরা দেখতে পাবো। আর মেনলি অটো ইয়েসপারসন বলছে পুপু থিওরি, জেস্টারাল থিওরি। আমরা যখন কথা বলি তো বেশ কিছু ওয়ার্ড ভাষাতে আলাদা হলেও তার যে জেস্টারাল যে আমাদের মুখের স্ট্রাকচার, সেটা একই রকম হয়ে থাকে উচ্চারণ করতে গিয়ে। সেই স্ট্রাকচারাল থিওরিটাও কিন্তু তিনি এস্টাবলিশ করেছেন। ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো পরীক্ষা আসে না, এটা লিঙ্গুইস্টিকদের বিষয়বস্তু। এখন আমরা জানবো যে এই যে ল্যাঙ্গুয়েজ, মানে এখানে কিন্তু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছি না, ভালো করে মনে রাখবে। এখানে আমি কিন্তু ভাষা বলছি, ভাষা মানে যে কোনো ভাষা, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি জিনিস, আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখে রাখবো। ভাষা কি, ভাষা কাকে বলে? দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ গ্রুপ অফ সাউন্ড। এই যেগুলো যেগুলো আমি বলে দিব ওইগুলো কিন্তু একদম ভালো করে বুঝে নিতে হবে। ভাষা হচ্ছে আমরা যখন কথা বলছি, সেটা একটা সাউন্ড হতে পারে, মানে আমি যখন উচ্চারণ করছি মানে কি একটা সাউন্ড, শব্দ হচ্ছে। আর এই ওয়ার্ডস মানে শব্দ, সাউন্ড মানে আওয়াজ, শব্দ, আর ওয়ার্ড মানে কি শব্দ। শব্দ কি, অনেকগুলো লেটার পাশাপাশি বসলে যে মানে স্ট্রাকচার তৈরি হয়, বা উচ্চারণ করলেও শব্দ হয়, আবার লিখলেও শব্দ হয়। ওই ওয়ার্ডস লিখলে তখন সেগুলোকে ওয়ার্ড বলছি। অ্যান্ড সেন্টেন্সেস, তাহলে এই সেন্টেন্স ওয়ার্ড সাউন্ডস এর একটা গ্রুপ দ্যাট এক্সপ্রেস ফিলিংস, ভিউজ। ভিউজ মানে কিন্তু দেখা না, এখানে এখানে ভিউজ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, মানে এক একজনের মতামত, ওপিনিয়ন। অ্যান্ড ইন্টারেস্ট, আগ্রহ। ইন্টারেস্ট মানে এখানে কি প্রত্যেকের ভালো লাগার বিষয়গুলো আর কি। এইগুলো যখন এক্সপ্রেস করে, এক্সপ্রেস মানে প্রকাশ করে যে বিষয়টা, যে গ্রুপটা, সাউন্ড, ওয়ার্ড এবং সেন্টেন্সের গ্রুপ, সেটাকেই আমরা ল্যাঙ্গুয়েজ বলি, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ কি জিনিস আমরা এটা বুঝবো, গ্রুপ অফ সাউন্ডস, ওয়ার্ডস আর সেন্টেন্সেস উই টেল হেল্প অফ জেস্টার। এইবার এখানে আমি যেটা বললাম না, যে ল্যাঙ্গুয়েজের ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, এটা দুই রকমের আছে। একটা হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে জেস্টার, যেটাকে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ বলবো। জেস্টারকে বাংলায় কি বলে, এটা গেস্টার নয়, কিন্তু অনেকে গেস্টার বলে, গেস্টার বলবে না, জেস্টার। জেস্টারকে বলা হয় কি দেহ ভঙ্গিমা বা অঙ্গ ভঙ্গিমা, যেটা বলা হয়। বডি ল্যাঙ্গুয়েজ অর আনক্লিয়ার সাউন্ডস টু কমিউনিকেট আওয়ার পয়েন্টস টু আদার্স দ্যাট ইন ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য ক্যাপাসিটি টু এক্সপ্রেস ফুলি। এটা বেসিক কনসেপ্ট হয়ে গেল। নেক্সট থার্ড যে কনসেপ্ট, আমি এখানে 5-6-7টা পয়েন্ট বলবো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বুঝতে হবে। মনে হবে যে সব ব্যাপারগুলো কি বলছেন স্যার, তো আমরা জানি, জানলেও কিছু করার নেই, এর মধ্যে কিছু কিছু পয়েন্ট থাকবে, ওই একটা দুটো জানো না, ওটাই জানতে হবে আর কি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইজ বোথ স্পোকেন অ্যান্ড রিটেন, আর এগুলো থেকে কোশ্চেন হবে। ল্যাঙ্গুয়েজ ইজ বোথ স্পোকেন অ্যান্ড রিটেন, এই কথাটার দ্বারা কি বোঝাচ্ছে? পার্ট অফ কমিউনিকেশন। ইনফ্যাক্ট উই প্রোনাউন্স ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, different types of sounds. These sounds make words, meaningful sounds make a language. এখন আমার কথা হচ্ছে যে স্পোকেন এবং রিটেন বলতে কি বোঝানো হচ্ছে? ল্যাঙ্গুয়েজকে বোথ বলা হচ্ছে, দুটোই, স্পোকেন এবং রিটেন। এটা মানে কি, এটা কেন বলা হচ্ছে বলো দেখি? বলো, একটু তো কমিউনিকেট করতে হবে, একটু ব্রেনকে খাটাতে হবে। আমি কিন্তু কোশ্চেন করবো সবসময়, মানে আমি এমন নয় যে পড়াবো তো পড়িয়ে চলে গেলাম একদম ধর ভাবে, ওই রকম না। আমি ক্লাসে সবসময় জিজ্ঞেস করবো তোমাদের কতটা নলেজ আছে, তুমি কতটা ভাবছো এখন ক্লাস চলাকালীন, এই ভাবনাটা আমি প্র্যাকটিস করাবো তোমাদের, ঠিক আছে। তো যাই হোক, যদি উত্তর না দাও তাহলে কিন্তু মুশকিল, টাইম নষ্ট হবে।
তো যাই হোক, দেখো এখানে স্পোকেন এবং রিটেন মানে হচ্ছে, স্পোকেন মানে হচ্ছে উচ্চারণ করা, উচ্চারিত ভাষা, যেটাকে ওরাল ল্যাঙ্গুয়েজ বলি। আর হচ্ছে রিটেন মানে হচ্ছে লিখিত ভাষা। লিখিত মানে আমরা যেটা লিখি, যেমন দেখো এখানে লেখা আছে বোর্ডে, আর এগুলোকে যখন আমি উচ্চারণ করছি, ওটা দেখো এই দুই রকম ভাবে ভাষাকে আমরা এক্সপ্রেস করতে পারি। আমরা কাউকে চিঠি লিখার মাধ্যমে মেসেজ বার্তা পৌঁছে দিতে পারি, আবার উচ্চারণ করে ভয়েস মেসেজ বা ভয়েস যেটা বলে, আমি যখন উচ্চারণ করছি এখন তোমাদের কথা বলছি, এটা কিন্তু ওরাল ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। তাই ল্যাঙ্গুয়েজকে মেনলি দুই রকম ভাবে প্রকাশ করতে পারি আমরা, স্পোকেন অথবা রিটেন। ঠিক আছে, তার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা পড়ার আগে এখন এই বৈশিষ্ট্যটা জেনে রাখো। হ্যাঁ, তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেথড অফ কমিউনিকেশন, এটা তোমরা জানো। এখানে মেথড মানে হচ্ছে ওয়ে মানে পদ্ধতি আর কি, সিস্টেম অফ কমিউনিকেশন যোগাযোগ মাধ্যম। ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স ফেনোমেনা। ফেনোমেনা মানে কি? ফেনোমেনা মানে হচ্ছে, ফেনোমেনা শব্দটা তোমার হচ্ছে একটা ঘটনা বা কি বলবো, যে একটা মেথড আর কি। এটাকে কমপ্লেক্স ফেনোমেনা বলা হয়। কেন কমপ্লেক্স বলা হচ্ছে? কেন ল্যাঙ্গুয়েজকে কমপ্লেক্স বলা হচ্ছে? কেন কমপ্লেক্স মানে হচ্ছে তোমার হচ্ছে যেটা কঠিন, একটা মানে জটিল প্রক্রিয়া, কমপ্লেক্স প্রসেস কি বলা হচ্ছে। কেন? অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভোকাল অডিটরি কমিউনিকেশন। ভোকাল অর অডিটরি, কেন ভোকাল অডিটরি বলা হচ্ছে? কেন আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, উচ্চারণের স্পেস, আমাদের মুখের ভিতরে এক একটা জায়গাতে এক একটা ছোট ছোট যে ধ্বনি, সেগুলো উচ্চারণ হয়, আর অনেকগুলো ধ্বনি একটা আর একটার সঙ্গে কানেক্টেড হয়ে তৈরি হয় শব্দ, সাউন্ড। ঠিক আছে, মিনিংফুল সাউন্ড তৈরি হয়। সেই উচ্চারণ পদ্ধতিগুলো কিন্তু খুবই জটিল আর কি। ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে এটা ভোকাল বা অডিটরি কমিউনিকেশনের ক্ষেত্রে এটা একটা কমপ্লেক্স ফেনোমেনা, যে কোনো ভাষার ক্ষেত্রে। ঠিক আছে, ইমোশন, আইডিয়াস, থটস এগুলো প্রকাশ করি আমরা, যেটা আগেই পড়েছি কমিউনিকেশনে। ইট ইজ এ সিস্টেম অফ সিম্বল, ইট ইজ ডাইনামিক। এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। ইট ইজ এ সিস্টেম অফ সিম্বল, এই যে সিম্বল বলা হয়েছে, এটার মানে কি বোঝাচ্ছে, অথবা ইট ইজ ডাইনামিক, এই দুটো ওয়ার্ডের মানে বুঝিয়ে দিতে হবে আমাকে। কে বোঝাবে তোমাদের মধ্যে? চিহ্ন, সিম্বল, চিহ্ন। সিম্বল মানে চিহ্ন, ঠিক আছে। তো ভাষাকে সিম্বল বলা হচ্ছে কেন? কারণ ধরো আমি যখন বললাম যে বুক, এই শব্দটা লিখলাম, তো বুক শব্দটা মানে তোমরা একটা বুঝতে পেরে গেছে, কিছু একটা মিনিং আছে। কিন্তু বুক শব্দটা যখন লিখছি, তখন বি একটা সিম্বল, ও একটা সিম্বল, কে একটা সিম্বল, এরকম আলাদা আলাদা চারটে সিম্বলকে যখন পাশাপাশি লিখছি, বসাচ্ছি, তখন এরা একত্রিত হয়ে একটা কি করছে, একটা মিনিং দিচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে একটা সিম্বল। বোঝা গেল? তাহলে কেন সিম্বল বলা হচ্ছে? এই জন্য। আর ইট ইজ ডাইনামিক মানে কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস, গতিশীল। ডাইনামিক মানে হচ্ছে কন্টিনিউয়াস বা গতিশীল। আমরা ভাষা যখন এই পৃথিবীতে তৈরি হয়েছে, সেদিন থেকে ভাষা কিন্তু তৈরি তো হয়নি, মানে ভাষার উৎপত্তি হয়েছে, মানুষ ব্যবহার করা শুরু করেছে, সেদিন থেকে এই ভাষা কিন্তু কন্টিনিউ ইউজ হতেই আছে, তাই না? কন্টিনিউ ইউজ হতে আছে, তাই কন্টিনিউয়াস বলা হয়, ও ইউএস। ডাইনামিক মানে কি? কন্টিনিউয়াস, ভাষার ব্যবহারটা কন্টিনিউয়াস, এবং ভাষার যে ভাষা বিবর্তন হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, যুগের পর যুগ ভাষার পরিবর্তন হয়। এটা তোমাদের জানা আছে তো? বলো আমাকে এগুলো। আমি আজকে যে ইংলিশ ভাষা, যে রকম ভাষায় আমরা যে ইউজ করছি, আজ থেকে 1500 বছর আগে ইংলিশের বা 1000 বছর আগে ইংলিশের এই রূপটা ছিল না, আগে রূপ ছিল অন্য। এগুলো তোমাদের জানা আছে কি? বাংলার ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে কিন্তু এরকম পরিবর্তন হয়ে থাকে, স্ট্রাকচারাল, সিম্বলিক্যাল, হালকা করে হলো। আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে কি বলো দেখি তোমাদের মধ্যে কেউ? জি, আরবি আরবি যেমন ভাষা প্রি ইসলামী ছিল, প্রি ইসলামী যেরকম হয় আরবি স্যার। ছিল, আজকে সেটা নাই। আগে জের জবর এইসব জিনিসগুলো, জের জাবার বা বিভিন্ন যে সিম্বল গুলো আছে, ওগুলো আগে কি মানে কমপ্লিটলি মেনশন করা থাকতো? না, আগে থাকতো আগে না, বলো থাকতো না। ওগুলো পড়ানো করা। তো ওটাই বলছি যে ভাষা কিন্তু, ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তো ওর জন্য আমরা কি দেখবো, যে ভাষাকে সবসময় ডাইনামিক বা কন্টিনিউয়াস বলবো। ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন, ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখা হয়। দেখো এখানে লার্ন মানে কি? যেটা আমরা শিখি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা শিখি, আমরা মানে এটা কেন বলছে, ইনবর্ন নয়, আমরা মায়ের গর্ভ থেকে ভাষাকে মানে নিয়ে জন্মগ্রহণ করি না, আমরা এই পৃথিবীতে এসে বড় হওয়ার সাথে সাথে ভাষাকে শিখি। তার জন্য এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ নট লার্ন, ইট ইজ হিউম্যান স্পিচ। এটা হচ্ছে হিউম্যান মানে মানুষের যে ভাষা, কথা, সেটাকে বলি ভাষা। কারণ পশু পাখির কিন্তু ভাষা নেই। হ্যাঁ, নেই বলবো না, ওদের ভাষা ওরা বুঝবে, ওদের জেস্টার বা বিভিন্ন সাউন্ড আছে ওরা বুঝবে, কিন্তু ওই ভাষাটা আমরা হিউম্যান স্পিচ নয়, তাই ওইটাকে আমরা ভাষা বলবো না। আমরা যে ভাষায় কথা বলি বা বুঝতে পারি এক অপরের সঙ্গে কমিউনিকেট করার জন্য হিউম্যানরা, সেগুলোকে আমরা মেনলি ভাষা বলি। এই বিষয়গুলো জানতে হবে। এবার দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, অলরেডি আমরা দেখে নিয়েছি, এটা হচ্ছে একটা ভোকাল এবং অডিটরি।
অডিটরি মানে কি? ভোকাল এবং অডিটরি শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে কি, আমাকে বোঝাবে বলো দেখি আগে। এই শব্দ দুটো তখন বলা হয়নি আর কি। ভোকাল শব্দটার মানে কি আর অডিটরি মানে কি বলো, বলো, কেউ বলবে না? ভোকাল মানে হচ্ছে যখন আমরা উচ্চারণ করছি, আমি যখন উচ্চারণ করছি ওটাকে ভোকাল, আর তোমরা তখন শুনছো কান দিয়ে, ওইটাকে বলা হচ্ছে অডিটরি। তাহলে অডিও মানে হচ্ছে শ্রবণযোগ্য, আর ভোকাল মানে হচ্ছে বলার যোগ্য, মানে উচ্চারণ যোগ্য। যেটা উচ্চারণ করা হয় ওটাকে ভোকাল, যেটা শোনা হয় সেটাকে বলা হচ্ছে অডিটরি। মানে আমি যখন কথা বলছি এটা ভোকাল, আর তোমরা যখন ওই জিনিসটাই শুনছো, উচ্চারণটাকে শুনছো, তখন ওটা হয়ে গেল কি অডিটরি। বোঝা গেল? ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, ইট ইজ মেড আপ অফ হ্যাবিটস। দেখো, ল্যাঙ্গুয়েজ কিন্তু আচরণের ফলে আমাদের ভাষা শেখা হয়। আচরণ মানে কি? তুমি যখন কোন, এই যে একটু আগে লিখলাম বুক শব্দটা, এই বুক শব্দটা কিন্তু তুমি প্রথমে চট করে একদিনে শিখে যাওনি। একজন শিশুকে যখন এই বুক শব্দটাকে বারবার করে বানান করে করে বানান করানো হয়, বারবার করে বি ও ওকে, বুক 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 মানে বই, বুক উচ্চারণ বুক, এরকম। তো এরকম ভাবে যখন বারবার শেখানো হয় তখন কিন্তু সে বুক শব্দটা শিখে যায়। একই রকম ভাবে এরকম নানান রকমের শব্দ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে এরকম ভাবেই কিন্তু আমরা ওই ভাষাটার বিভিন্ন শব্দগুলোকে কি করি, শিখি। তাই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ হ্যাবিট। আচরণ, আচরণ, হ্যাবিট মানে এখানে প্র্যাকটিসের কথা বলা হচ্ছে। প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজকে কি করে বুঝতে পারি। বোঝা গেল? এবার যতগুলো পয়েন্ট বলেছি তার মধ্যে সব থেকে ডিফিকাল্ট একটা পয়েন্ট আমি এবার বলবো, সেটা হচ্ছে এই পয়েন্টটা। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, it is adopted from social behavior and it is related to culture. সোশ্যাল বিহেভিয়ার, অলরেডি আমি বলেছি সোশিও কালচারাল শব্দটা বললাম তখন, এই যে এখানে সোশ্যাল বিহেভিয়ার মানে সোসাইটির সঙ্গে রিলেটেড হবে, আর রিলেটেড টু কালচার মানে কোন একটা পার্টিকুলার, যে কোনো পার্টিকুলার জায়গার পার্টিকুলার মানুষের কিন্তু সংস্কৃতি আলাদা। তোমরা আমরা যতই ইংলিশ ভাষা শিখি না কেন, আরবি ভাষা শিখি না কেন, আরবি ভাষা যেখানে উৎপত্তি হয়েছে, ইংলিশ ভাষা যেখানে উৎপত্তি হয়েছে, তাদের কালচার, হ্যাবিট, চলাফেরার ধরন আলাদা আমাদের থেকে। কিন্তু আমরা ভাষাটা শিখছি, কিন্তু আমরা যখন এই ভাষাটা শিখছি তখন ওই ভাষাটা ওইখানকার কালচারটাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পেরেছো? তার মানে প্রত্যেকটা ভাষা ওই ভাষার যেখানে উৎপত্তি হয়েছে সেই জায়গার কালচার বা সমাজকে, সোসাইটিকে রিপ্রেজেন্ট করে ওই ভাষাগুলো সাধারণত। তাই বলা হয় এটাকে সোশ্যাল বিহেভিয়ার অথবা কালচার বলা হয়। ঠিক আছে? কিন্তু আমার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে আরবিট্রারি। এই পয়েন্টটা বলবো, বলে তোমাদের নেক্সট পয়েন্টে আমরা চলে যাব। এই পয়েন্টটা শিখবো, তারপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাবো। বোঝা গেল? তো আমরা এটা এটা আগে বলো আগে কেউ। আরবিট্রারি শব্দটা বাংলা মানে কি অথবা ইংলিশ মানে কি, কেউ একজন বলো। আরবিট্রারি মানে কি বলো? আর হ্যাঁ, ফ্রি। ফ্রি। ফ্রি মানে মুক্ত, এরকম না। তো এই কোর্ট কেস যখন হয়, মানে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ করা হয় যে আরবিট্রারি কেস, এরকম বলা। আরবিট্রারি আর্গুমেন্ট, যারা লয়ার থাকেন, লয়াররা কিন্তু ওখানে আর্গুমেন্ট করেন আর কি, তর্ক বিতর্ক করে। হ্যাঁ, পক্ষে বিপক্ষে যারা থাকেন তারা আরবিট্রারিলি অনেক সময় যুক্তি দেয়। তো আরবিট্রারিলি যুক্তি দেয় মানে কি? মানে যে কেস, এই কেসের সঙ্গে যে যুক্তি দেওয়া হয়, এই যুক্তিটার কোনো সম্পর্কই থাকে না। ঠিক আছে? মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নাও XYZ নামে একজন ব্যক্তি ছিল, XYZ কে হত্যা করেছে এ বলে একজন ব্যক্তি, মানে এ হচ্ছে মার্ডারার, এ হচ্ছে মার্ডারার, এ হচ্ছে অরিজিনাল মার্ডারার। এই মার্ডারার একে হত্যা করেছে, একে মার্ডার করেছে। এবার দেখা গেল যে বি নামে একজন ব্যক্তির নামে কেস করা হয়েছে, বি নামে একজন ব্যক্তিকে কেস করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং একে জেল খাটানো হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এর মার্ডারের জন্য যে অ্যাকচুয়ালি যার সঙ্গে রিলেশন ছিল, যে মার্ডারার, সেই যাকে জেল খাটানো উচিত ছিল, সে জেল না খেটে খাটছে কে? অন্য একজন ব্যক্তি। তার মানে এই কেসটা একটা আরবিট্রারি কেস হয়ে গেছে। এখানে আরবিট্রারি মানে যে মেন কেস, যেমন হত্যা, মার্ডার, তার সঙ্গে যে মার্ডারার যে যে জেল খাটছে, ভিকটিম, এটাকে বলা ভিকটিম বলা হয়। এ হচ্ছে মার্ডারার, আর হচ্ছে ভিকটিমাইজড, যে পাঠার বলির পাঠা হয়ে যায় না, না কি বলে ওটা? হ্যাঁ বলো, কি বলা হয়? যেটাকে স্কেপগোট বলা হয়, স্কেপগোট ইংলিশে। শুনেছো শব্দটা? বলো।
এখানে ব্যাপারটা হচ্ছে ওইরকম যে যার সঙ্গে কোনো সম্পর্কই থাকে না। এটা এটা ল এর ক্ষেত্রে, মানে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম সেক্ষেত্রে এটা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম তোমাদের, কিন্তু এবার আমরা ভাষাটা বলবো। আসলে ভাষার আরবিট্রারিনেস বলতে কি বোঝো, এইটাই ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে বুঝবে এই জিনিসটা। আমি যখন ইংলিশ নিয়ে পড়েছি পরে এই জিনিসটা বুঝতে পারলাম। ঠিক আছে, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি আজ থেকে 7-8 বছর আগে আমি বুঝতে পেরেছি, 2017-18 সালের দিকে, যখন আমি মানে ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন স্টাডি করছিলাম, তখন আর 18-19 সালের দিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ছোট ছিলাম আমি না, তখন আমার মধ্যে বা তোমাদের মধ্যে অনেকের এটা হতে পারে যে আমরা যখন এইটাকে পেন বলছি, এটাকে পেন কেন বলছি, এটা পেন না বলে অন্য কিছু নাম হতো না? আমাকে মানুষ বলছি, মানুষ না বলে অন্য কিছু বলা যেত না? বা কোন একটা বইকে বই বলছি, বই না বলে অন্য কিছু বলা যেত না? তা এটা বলা যেত কি না, এই কোশ্চেনটা কি তোমাদের মধ্যে কারো মধ্যে ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিন মনের মধ্যে অ্যাপিয়ার হয়েছে? বলো দেখি, অ্যাপিয়ার হয়েছে কি, মানে মানে উদ্ভাবন হয়েছে কিনা? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। সময় সময় হয়। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে ব্যাপার যে কোন একটা জিনিসের নাম, ওই নামটা কেন হলো, ওটা না অন্য কিছু হতে পারতো। তো এটাই হচ্ছে আরবিট্রারিনেস, যে কোন একটা জিনিস আর ওই জিনিসের যে নামটা দেওয়া হয়েছে, নামের সঙ্গে জিনিসের কোনো সম্পর্ক নেই। তাই এখনো দেখবে অনেক জায়গার নাম, অনেক জিনিসের নাম পরিবর্তন করা হয়। বুঝতে পেরেছো? অনেক প্রোডাক্টের নাম পরিবর্তন করা হয়, আগে একরকম নাম ছিল, পরে একরকম নাম। তো নামের সঙ্গে জিনিসের কোনো সম্পর্ক নাই। যদি নাম পরিবর্তন করার সাথে সাথে জিনিসটাই পরিবর্তন হয়ে যেত, তাহলে বলতাম কি নামের সঙ্গে অর্থাৎ ভাষার সঙ্গে জিনিসের একটা সম্পর্ক আছে। কিন্তু বাস্তবে জিনিসের সঙ্গে নামের কোনো সম্পর্ক থাকে না। নাম মানে ভাষা, আমি বোঝাতে চাইছি, বোঝা গেল? আমি এবার বোঝাতে চাইছি যেটা, সেটা শোনো। ধরো এই জিনিসটাকে কি বলবো তোমরা, বাংলাতে কি বলবে এটাকে? বাংলাতে এটাকে বলবে কলম, বাংলাটাকে কলম বলবে। আর এই জিনিসটাকে ইংলিশে যদি বলতে বলি কি বলবে তোমরা? PEN বলবে, পেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটাকে আমি যখন বাংলাতে কলম বলছি, ইংলিশে পেন বলছি, ঠিক আছে, তো তোমরা কি মনে করবে? স্যার পেন মানে কলম, পেন মানে কলম, তাই বলো তোমরা, তাই তো? পেন মানে যদি বলি তোমরা কি বলবে? কলম বলবে। আমাকে একটা জিনিস বলো যে BALL এটার মানে কি? সরি, আমাকে তোমরা এটা বলো যে SCHLL এটাকে, এটার বাংলা মানে কি বলো? এই ওয়ার্ডটার বাংলা মানে কি? বিদ্যালয়। তাহলে এটার বাংলা মানে তোমরা বলছো বিদ্যালয়। অ্যাকচুয়ালি এই বিদ্যালয় আর স্কুলের মধ্যে, স্কুল শব্দটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আবার বিদ্যালয় যে বিল্ডিংটা থাকে, যেখানে ক্লাস হয়, সেটার সঙ্গে বিদ্যালয় শব্দটা বা স্কুল শব্দটার কোনো সম্পর্ক নেই। এই যে সম্পর্ক না থাকাটা, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় ভাষার আরবিট্রারিনেস বৈশিষ্ট্য বা আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। এবার জিনিসটা কি জানা হচ্ছে দেখো, এই যে এটাকে আমি পেন বলছি বা কলম বলছি, যে ভাষাতে বা অন্যান্য বিভিন্ন ভাষাতে বিভিন্ন নাম দিচ্ছে, কিন্তু আজ থেকে যদি আমরা পৃথিবীর সমস্ত মানুষ ডিসিশন নিই যে এটার নাম পেন বা কলম বা অন্য যাই কিছু বলি না, সব বন্ধ করে দেবো বলা, কাল থেকে এই জিনিসটার নাম আমি বলবো মানুষ, এই জিনিসটার নাম মানুষ বলবো। এটা দেখলেই মানুষ মানুষ, সবাই যখন আমরা প্র্যাকটিস করতে শুরু করব, তখন এই জিনিসটার নাম কি মানুষ হয়ে যাবে না একদিন? বলো, সবাই মানুষ যখন শব্দটা উচ্চারণ করবে, তখন তোমার ব্রেনে এই জিনিসটা আসবে না, মানুষ মানে এই জিনিসটা, তাই মনে হবে না? হবে কিনা বলো আগে, হ্যাঁ বলো ব্যাপারটা। হ্যাঁ হবে। হ্যাঁ, তো তাই হবে। তো যখন কোন একটা জিনিসের নাম আমরা পৃথিবীর মানুষ যদি ডিসিশন নেই, ঠিক আছে, তো ডিসিশন আমরা পৃথিবীর মানুষ তো নেই না, বড় বড় ভাষা যে সংস্থাগুলো আছে, ঠিক আছে, পার্টিকুলার ভাষা, তারা এরকম ডিসিশন নেয় কিন্তু অনেক সময়। তো এরকম বিভিন্ন জিনিসের নাম পরিবর্তন করে দেয়। আমাদের ভারতবর্ষের সরকার কি করেন, বা বিভিন্ন রাজ্যের সরকার কি করে, কোন একটা জায়গার নাম আগে একরকম ছিল, এখন পাল্টে দেয়। তো জায়গা কি পাল্টে যায়? আসলে জায়গাটা পাল্টে যায় না, জায়গার নামটা পাল্টালো, নামের সাথে জায়গার কোনো সম্পর্ক থাকে না। বোঝা গেল? তো ওই রকমই ভাষা হচ্ছে তাই। যে অরিজিনাল অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে যে বস্তু, অবজেক্ট মানে হচ্ছে যে বস্তু, অর্থাৎ অবজেক্টকে আমরা বাংলায় বলি বস্তু। এই বস্তুর সঙ্গে বস্তুটাকে বোঝানোর জন্য যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা ইউজ করা হয়, সে ভাষার কোনো সম্পর্ক থাকে না। There is no relation between the language or the words used in language and the object or material. যে বস্তু, যে পদার্থটাকে আমরা বোঝাচ্ছি, সেটার সঙ্গে ওই ভাষা যে শব্দটা ব্যবহার করছে ওটাকে বোঝানোর জন্য, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ভাষার সঙ্গে বস্তুর কোনো সম্পর্ক থাকে না।
আর এই যে সম্পর্কটা যে নড়বড়ে, এই নড়বড়ে সম্পর্কটাকেই বলা হচ্ছে আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অলওয়েজ আরবিট্রারি। হ্যাঁ, বোঝা গেল? কখনোই কিন্তু বস্তুর সঙ্গে ভাষার সম্পর্কটাকে কখনো মানে খুবই ক্লোজ সম্পর্ক আছে এটা বলা যাবে না। আর এটাই হচ্ছে ভাষার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো এই বৈশিষ্ট্য সব শেষে বোঝালাম, কারণ এটা বোঝানোর পরে আমরা চলে আসবো টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? এতক্ষণ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বলেছি এগুলো নিয়ে তোমাদের যদি কোনো কারো ডাউট থাকে বা কনফিউশন থাকে আমাকে চটপট জিজ্ঞেস করে নাও। তারপর আমাদের নেক্সট যে হেডিং টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা আজকে পড়বো এবং বুঝবো। বোঝা গেল? চলো, আশা করছি কারোর প্রসঙ্গ মানে কোশ্চেন থাকার কথা না, কারণ যেভাবে আমি বলে দিচ্ছি সবার একদম জলের মতো জলবৎ তরলং হয়ে যাচ্ছে, তাই তো? পানি পানি মনে হবে। চলো দেখো, টাইপস অফ ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করি আমরা। এখানে টাইপ মানে বোঝাতে চাইছি ল্যাঙ্গুয়েজকে কত রকম ভাবে আমরা ব্যবহার করি আমাদের জীবনে। ঠিক আছে, আমরা ল্যাঙ্গুয়েজকে কত রকম ভাবে ব্যবহার করব। ঠিক আছে, দুই রকম ভাবে ব্যবহার করবো। একটাকে বলবো ভার্বাল ল্যাঙ্গুয়েজ, আর একটাকে বলবো নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। নাম দেখে বুঝতে পারছো, যেটা ভার্বাল যা হবে তার অপোজিট হবে নন ভার্বাল। নাম হচ্ছে নন ইউজ করেছে মানে এটা কি অপোজিট মিনিং দিচ্ছে আর কি, উল্টো, তাই না? অপোজিট মিনিং দিচ্ছে তার মানে কি এটা উল্টো হয়ে যাচ্ছে। ভার্বাল শব্দটার মানে আমাকে বুঝতে হবে। এই ভার্বাল শব্দটা মানে কি, ভার্ব মানে কি বলো দেখি, বলো ভার্ব শব্দটা মানে কি? ক্রিয়া। ক্রিয়া বলি। তাহলে ভার্ব মানে যদি ক্রিয়া হয় তার মানে এখানে ভার্বাল মানে ভার্ব থেকে ভার্বাল এসছে, তার মানে এটা ক্রিয়াযুক্ত ভাষা, তাই বলবো না কি বলবো? হ্যাঁ, আসলে সেটা না। এই যে ভুলগুলো করো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা শিখতে গিয়ে, এই সিমিলারিটি দেখে যে ভুলগুলো হয়, ফসিলাইজেশন বলা হয় এটাকে আর কি, নেগেটিভ ইম্প্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই নেগেটিভ ইম্প্যাক্ট গুলো অনেক সময় আমরা করে বসি। ঠিক আছে, এটাকে বলা হয় কি ফসিলাইজেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই ভুল শেখাগুলোকে। তো এইগুলো আমরা শিখবো না। দেখো, এই ভার্ব মানে ক্রিয়া ইংলিশে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ওয়ার্ড আছে যেটাকে বলা হয় ভার্বাল। এই ভার্বাল শব্দটা যখন বলছি না, এই ভার্বাল শব্দটা হচ্ছে কি জানো তো, WORD, ওয়ার্ড মানে যেটাকে শব্দ বলি, এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভার্বাল। লিখে রাখো, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ। ওয়ার্ড মানে কি বললাম, ওয়ার্ড মানে শব্দ। তার মানে এই শব্দ, ওয়ার্ড কি জিনিস তোমরা সবাই জানো, অনেকগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা মিনিং দেয় তখন সেটাকে ওয়ার্ড বলি। যখন এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম মানে শব্দমূলক, এই ভার্বাল মানে যেটা আমরা কি বলবো শব্দমূলক বা শব্দযুক্ত, মানে যেখানে শব্দ সম্পর্কে কিছু বলা হবে সেটাকে বলবো আমরা ভার্বাল। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, ভার্বাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যখন আমরা মনের ভাব প্রকাশ করার জন্য বা কমিউনিকেট করার জন্য শব্দ ব্যবহার করব। শব্দ মানে কি, উচ্চারণ করলে আমরা শব্দ ব্যবহার করতে পারি, যে আমি কথা বলছি, উচ্চারণ করতে গেলে আমরা শব্দ ব্যবহার করি, আলাদা আলাদা করে শব্দ হচ্ছে, যে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তেমনি আবার লিখলেও আমরা শব্দ ব্যবহার করি, যেমন এখানে লিখেছি জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ, তাই না? তো শব্দ লিখাও যায় আবার উচ্চারণ করে বলাও যায়। তাই যখন আমরা কোনো ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে, এই শব্দ ব্যবহার করে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমিউনিকেট করব বা আমাদের মনের ভাব প্রকাশ করব, তখন সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আর ভার্বাল ল্যাঙ্গুয়েজ রিটেন, লিখেও প্রকাশ করা যায়, ওরাল অর্থাৎ মুখেও প্রকাশ করা যায়, মৌখিক ভাবে প্রকাশ করা যায়। তাহলে একটু আগে তোমাদের বলছিলাম ল্যাঙ্গুয়েজ মাস্ট বি স্পোকেন অর রিটেন। স্পোকেন মানে হচ্ছে ওরাল, আর রিটেন মানে হচ্ছে লিখা। ভাষাকে আমরা লিখে প্রকাশ করতে পারি, মুখে উচ্চারণ করে প্রকাশ করতে পারি। আর লিখা বা উচ্চারণ করে যেটাই করি না কেন, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্ড ইউজ করি। যখনই ওয়ার্ড ইউজ করবো তখন এই ভাষাটার নাম হয়ে যাবে ভার্বাল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পারছো কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার চলে আসি আমরা নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। যখন যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ভার্বাল, অর্থাৎ ভার্বাল মানে হচ্ছে ওয়ার্ড ইউজ করি না, নো ওয়ার্ডস আর ইউজ। যখন আমি যেমন একটু আগে প্রথমে দেখালাম এরকম ভাবে তোমরা চুপ করা দেখালাম, ঠিক আছে? কিংবা অনেক সময় দেখবে আমি একটা ড্র করছি, দেখতে পাবে এরকম থাকে। ধরে নাও কোনো একটা জায়গাতে এরকম আছে, যে কোনো একটা জায়গাতে এরকম আছে, ঠিক আছে? এটা কিসের ছবি আঁকলাম আমি, বলো দেখি। সিগারেট। বুঝে গেছো? তার মানে আমি তো কিছু লিখিনি এখানে। তা তুমি যখন আমি একটা ছবি আঁকলাম তুমি বুঝে গেলে, তার মানে এখানে
শব্দ ইউজ করিনি কিন্তু দেখো ওয়ার্ড ইউজ করেছি কি, কিন্তু এটা তুমি একটা মিনিং বুঝে গেছো, তার মানে তোমার কাছে একটা মেসেজ পৌঁছেছে, তার মানে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। এবার দেখো এখানে সিগারেট সিগারেট জ্বলছে পুড়ছে, কিন্তু যখন আমি কি করলাম, যখন ধরে নাও আমি এখানে এই সিগারেটটাকে এরকম করলাম, দিয়ে আমি কি করলাম, এটাকে আমি এরকম করে এরকম করে দিলাম, এরকম করে দিলাম। তো এরকম অনেক সময় সাইন বোর্ড লেখা থাকে না বিভিন্ন জায়গাতে, এরকম নানান জায়গাতে এরকম করে বোর্ড লেখা, বোর্ড দেওয়া থাকে এরকম করে হোর্ডিং। এটার মানে কি, ওয়ালে কোনো অফিস বা কোনো হসপিটালে, ঠিক আছে, এরকম দেওয়া থাকে, এটার মানে কি, কিছু লেখা নেই এখানে, দেখো এটার মানে কি বুঝবে তুমি বলো দেখি। স্মোকিং ইজ প্রহিবিটেড, মানে হ্যাঁ মানে এখানে, এখানে ধূমপান নিষেধ এটাই বোঝাচ্ছে এখানে, তাই না? এখানে ধূমপান নিষেধ মানে এখানে ধূমপানে যে সিগারেট দিয়ে ক্রস করে দিয়েছে, মানে এখানে ধূমপান করা নিষেধ, যাবে না আর কি। তো এটা একটা মিনিং দিচ্ছে। মানে এরকম ভাবে কিন্তু রাস্তার ধারে দেখবে, রাস্তার বিভিন্ন রাস্তা বাঁক থাকলে পরে এরকম ভাবে টার্নিং এরকম দেওয়া থাকে, যেরকম হোর্ডিং দেওয়া থাকে, তার মানে বুঝিয়ে দিচ্ছে তোমাকে যেখানে বাঁক আছে, বলা নাই যে সামনের বাঁক আছে, এরকম অনেক সময় লেখা থাকে না, ঠিক আছে, এরকম ভাবে রাস্তার ধারে লেখা থাকে। তারপরে এরকম নানান রকমের চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, তো ওইগুলোকে আমরা বলবো কি নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, যেটা জেস্টার হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, এরকম সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সাইন মানে চিহ্ন হতে পারে, সিম্বল হতে পারে, এগুলো সবই বোঝা গেল। তাহলে এগুলো হচ্ছে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এরপরে যেটা আমরা জানবো ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজকে আমরা কত রকম ভাবে শিখতে পারি। ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য এখানে যে ল্যাঙ্গুয়েজ স্কিল বলছি না, ওটা হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজের স্কিল বলবো আমরা। হ্যাঁ, আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়বো অ্যাজ এ ভার্বাল ল্যাঙ্গুয়েজ, তার জন্য আমরা এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে আমরা মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজ কথা পড়বো। আর ল্যাঙ্গুয়েজ স্কিল পড়ে নেওয়ার পরে আমরা, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলছি আমি, শুধু ইংলিশ বলছি না, এরপরে আমরা ক্যারেক্টারিস্টিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়বো, তখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে যাবো। বোঝা গেল? প্রথমে আমরা ভাষা সম্পর্কে জানলাম। ইংলিশ যেহেতু নিজে একটা ভাষা, তাই প্রত্যেকটা ভাষার একই রকম বৈশিষ্ট্য থাকবে, ইংলিশেরও কিছু কিছু সেম বৈশিষ্ট্য থাকবে, কিন্তু ইংলিশ নিজের ভাষা হিসেবে নিজের একটা কিছু নিজস্ব একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। আর একটা জিনিস বলে রাখা উচিত এখানে তোমাদের, সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষা, পৃথিবীতে যত রকমের ভাষা আছে, প্রত্যেকটা ভাষা নিজস্ব স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ফিচার্স থাকে। ওই বৈশিষ্ট্যগুলো অন্য যে কোনো ভাষার সঙ্গে মিল নাও হতে পারে, মিল নাও হতে পারে। আর একটা ভাষা অন্য ভাষাকে কপি করে হয় না, সবসময় প্রত্যেকটা ভাষা তার নিজস্ব বলার ধরন, ওই জায়গার মানুষের উচ্চারণ করার ধরন, সংস্কৃতি, এগুলোর উপর ভিত্তি করে খাবার, তোমার হচ্ছে ফুড হ্যাবিট, খাবার যে অভ্যাস, খাদ্যাভ্যাস, এর উপর ডিপেন্ড করে কিন্তু ভাষার উৎপত্তি হয়ে থাকে। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল পড়বো আজকে, চলো দেখি আমরা কি বলছে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স 4 বেসিক স্কিলস। 4 মানে কি, 4টে বিশেষ স্কিল থাকে। স্কিল মানে কি, স্কিলকে বলা হয় দক্ষতা। তো ভাষা যখন আমরা শিখি, আমি তোমাদের প্রথমে একটা বৈশিষ্ট্য শিখিয়েছি, ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। লার্ন মানে কি, ল্যাঙ্গুয়েজকে আমরা শিখি। তো ভাষাকে যখন আমরা শিখছি, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় কিন্তু আমরা ভাষা নিয়ে জন্মগ্রহণ করি নাই পৃথিবীতে। তাই ল্যাঙ্গুয়েজকে যখন শিখছি, তো শেখার সময় 4টে স্কিল অর্জন করতে হয়। স্কিল মানে দক্ষতা ফলো করতে হয়, 4টে স্কিল বা ওয়ে ফলো করতে হয়। কি কি স্কিল? এই স্কিলগুলো আমরা এখানে আমরা দেখবো। 4টে স্কিল ফলো করে আমরা ল্যাঙ্গুয়েজকে শিখি। নাম্বার 1 স্কিল, এটা স্পিকিং স্কিল, মানে আমরা কথা বলি, ঠিক আছে, স্কিল ডাবল এল হবে এটা। রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসেনিং স্কিল। এই 4টে কিন্তু ডিটেলে তোমাদের পড়তে হবে। এই 4টে থেকে ডিটেলে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। এবার এখানে আমি গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলবো, ঠিক আছে। পয়েন্ট গুলো কিন্তু এখানে ম্যাটেরিয়ালে লেখা থাকবে না, ক্লাসে অনেক কিছু বলবো যেগুলো ম্যাটেরিয়ালে লেখা থাকবে না। যারা অনলি রেগুলার ক্লাস করবে তারা যে বিষয়গুলো বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু সবাই বুঝতে পারবে না, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু ম্যাটেরিয়ালটা রেডি করা আছে। যারা ক্লাস করবে অনলি তারা সব থেকে 100% বেনিফিটেড হবে। যারা শুধু মনে করবে যে ম্যাটেরিয়াল পেয়ে গেলে ছক্কা মেরে দেবো, তারা ছক্কা মারতে পারবে না, 4 মারতে গিয়েও কিন্তু ক্যাচ আউট হয়ে বসে থাকবে, ঠিক আছে। তো চলো এখানে স্কিল, স্পিকিং স্কিল মানে বুঝতে পারছো কথা বলা, ঠিক আছে, কথা বলার স্কিল, বলার স্কিল। রিডিং মানে লেখার স্কিল, লেখা, তোমরা সবাই জানো বাংলা ভাষায়। আবার রাইটিং, রিডিং মানে পড়া, ভুল লিখছি, রিডিং মানে পড়া, ঠিক আছে। আর রাইটিং মানে হচ্ছে কি, রাইটিং মানে হচ্ছে লেখা, লিখার স্কিল। আর লিসেনিং মানে হচ্ছে কি, শ্রবণ বা শোনার স্কিল, শ্রবণ দক্ষতা যেটাকে বলা হয়, লিখার দক্ষতা, লেখন দক্ষতা। পড়া মানে তোমার হচ্ছে রিড করা দক্ষতা, কথা বলা। তাহলে এই 4টেকে আমরা স্কিল হিসেবে ধরবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো সবাই জানো তোমরা, মানে ঠিক আছে, অর্থও বোঝো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে কোশ্চেন দিবে কি, যেটা দেবে সেটা আমি এবার এখানে লিখবো, ঠিক আছে। এই 4টে স্কিলকে দুটো আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করা যায়, ঠিক আছে। ক্যাটেগরি গুলো কি কি বলে কিন্তু আজকে তোমাদের ক্লাস ক্লোজ করবো, ঠিক আছে। বাকি জিনিসগুলো আবার পরে ক্লাসে আলোচনা হবে। আমরা প্রথমেই বলি, আমাকে একটা শব্দ লিখছে আগে দেখো,
প্রোডাক্টিভ, এটা মানে কি? প্রোডাক্টিভ মানে কি বলো দেখি কেউ একজন, প্রোডাক্টিভ মানে কি? উৎপাদন, প্রোডাক্টিভ শব্দটার বাংলা মানে কি? উৎপাদন সম্ভবত, প্রোডাকশন। প্রডিউস শব্দটাকে কি বলা? প্রডিউস মানে কি? প্রডিউস, প্রডিউস মানে উৎপন্ন করা বা উৎপাদন করা, উৎপন্ন করা, তাই না? প্রডিউস মানে উৎপন্ন করা, উৎপন্ন করা ভার্ব যেহেতু। আর এই প্রডিউস থেকে এসে প্রোডাক্টিভ মানে উৎপাদনমূলক, যেটা সৃষ্টি হয়, উৎপন্ন হয়, উৎপাদন হয়, যেটাকে বলবো প্রোডাক্টিভ। দেখতে পাচ্ছ না কেটে গেছে বেশ। তাহলে প্রোডাক্টিভ মানে হচ্ছে যেটা উৎপাদন হয়। তাহলে এখানে যে 4টে স্কিল বলেছি, কোন স্কিলটার দ্বারা ভাষা উৎপন্ন হচ্ছে বলো দেখি? স্পিকিং না রিডিং না রাইটিং না লিসেনিং? কোন গুলোর দ্বারা ভাষা উৎপন্ন হচ্ছে, ভাষা স্পিকিং, তৈরি হচ্ছে? স্পিকিং এগুলোর দ্বারা এবং রাইটিং। যখন আমি কথা বলছি, তখন আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, ধরো মানে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, মিউট করে দাও সবাই, ঠিক আছে? ধরো আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, তাহলে আমি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে আমার কাছ থেকে কোনো ভাষা বা মেসেজ তোমাদের কাছে যাবে কি? যাবে না। কিন্তু আমি যখন কথা বলি, আমি যদি কথা বলছি যখন, তখন আমার কাছ থেকে একটা মেসেজ তৈরি হচ্ছে বা বার্তা পৌঁছাচ্ছে তোমার কাছে। তার মানে কি? স্পিকিং এর মাধ্যমে আমার কাছ থেকে কি হলো? তোমাদের কাছে একটা বার্তা যাচ্ছে, মানে আমার কাছ থেকে উৎপন্ন হলো। স্পিক করার মাধ্যমে কিন্তু ভাষা তৈরি হয়। তার মানে প্রোডাক্টিভ মানে প্রডিউস করা, উৎপন্ন। তাহলে প্রোডাক্টিভ মানে হচ্ছে উৎপন্নমূলক, উৎপাদনমূলক, উৎপাদনমূলক, এটা লিখে রাখবো, উৎপাদন হয়। কোন কোন ভাষা? একটা নাম্বার ওয়ান আমরা পেয়ে গেলাম স্পিকিং। মানে স্পিকিং হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল, বোঝা গেল? স্পিকিং কে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। শুধু কি স্পিকিং এর মাধ্যমে হয়? আমি যদি এখানে লিখবো মনে করছি, ধরে নাও আমি বললাম এখানে আমি একটা বাক্য লিখছি, আমি উচ্চারণ করবো না, লিখার মাধ্যমে তো হয়। বললাম যে এটা এটা আমি লিখলাম, ধরে নাও আমি এই যে কথাটা লিখলাম, তো এটার মাধ্যমে তো আমি একটা মেসেজ লেখার চেষ্টা করলাম। তোমরা বুঝে গেছো জিনিসটা কি? তার মানে কি লিখার মাধ্যমে কিন্তু ভাষা উৎপন্ন করা হয়। তার মানে রাইটিং, মানে রাইটিং স্কিলটা, রাইটিং যে স্কিল, সেটাও কিন্তু একটা প্রোডাক্টিভ স্কিল। এবার দেখো, যখন আমি কথা বলছি, যখন আমি স্পিক করছি, তখন স্পিকটা তোমরা শুনছো, আমি বলছি উৎপন্ন হচ্ছে, তোমরা সেটাকে রিসিভ করছো, রিসিভ করার পরে তোমরা সেটা বুঝতে পারছো। তার মানে কি তোমরা ওইটাকে কি করছো? রিসিভ, রিসিভ মানে কি? গ্রহণ করা। রিসিভ থেকে এসে রিসিপটিভ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা বা নেওয়া, রিসিভ থেকে এসে রিসিপটিভ, অর্থাৎ যখন তুমি একটা ভাষাকে নিচ্ছ, অর্থাৎ স্পিক করার ফলে উচ্চারণ হচ্ছে আর ওটাকে তুমি শুনছো, যখন কি হচ্ছে লিসেন, কি করছো? লিসেনিং, লিসেনিং বা লিসেন করা, এটা হচ্ছে তোমার রিসেপটিভ স্কিল। রাইটিং মানে লিখলাম, আর তুমি যখন ওটাকে পড়ছো, পড়ার পরে যখন তুমি ওটাকে গ্রহণ করছো, তখন ওটা হয়ে গেল কি? রিসেপটিভ স্কিল। রিডিং, রিডিংটা হয়ে গেল রিসেপটিভ স্কিল। তার মানে স্কিল গুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলাম বা ভাগ করলাম, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল, রিসেপটিভ স্কিল, বোঝা গেল? এই দুটো ক্যাটাগরি তো হলো। এছাড়াও কিন্তু আরো দুটো ক্যাটাগরি আছে, ওই দুটো ক্যাটাগরি বলে দিই, তাহলে ঝামেলা দূর হয়ে যাবে। নেক্সট যে ক্যাটাগরি বলবো, এখানে আমি নামটা লিখবো, সে নামটা ভালো করে দেখো। এখানে আমি লিখবো একটা হচ্ছে রাইটিং স্কিল আর একটা হচ্ছে ওরাল স্কিল। অলরেডি তোমরা শিখে গেছো ওটা। একটার নাম লিখবো আমি কি? একটার নাম বলবো রাইটিং স্কিল বা রাইটিং স্কিল, আর একটা হচ্ছে ওরাল স্কিল। তো রাইটিং স্কিল আর ওরাল স্কিল বলতে কি বোঝানো হচ্ছে দেখো দেখি। এখানে যে রাইটিং স্কিল লিখেছি, এই দুটোর মধ্যে কোনটার দ্বারা লেখালেখির সঙ্গে, রাইটিংটা ডাবল টি হবে না, সিঙ্গেল টি হবে, হ্যাঁ সিঙ্গেল টি। দেখো তো রাইটিং স্কিল কোনটা? মানে লেখালেখি প্রসেসের সঙ্গে রিলেটেড। আমি একটা জিনিস লিখলাম আর একজন কেউ পড়লো, তাহলে লেখা এবং পড়া, লেখা এবং পড়া এই দুটো হচ্ছে কি? রাইটিং স্কিল। যদি এখানে ধরে নাও, সাপোজ মনে করো এখানে যেটা আমি ড্র করলাম, এখানে আমি কিছু লিখিনি, এই বক্সটার মধ্যে কিছু লেখা আছে কি? লেখা নেই। তোমাকে যদি বলি যে এখানে কি লেখা আছে পড়ো দেখি, তো তুমি বলবে স্যার তো কিছুই নেই, ব্ল্যাঙ্ক, ফাঁকা, তো পড়তে পারবে না। কিন্তু যদি আমি এখানে এরকম লিখে দিই এ, তাহলে তুমি বলবে স্যার এখানে এ লেখা আছে, লেখা আছে বলে তুমি পড়তে পারছো। তাহলে লেখা এবং পড়া দুটোই হয়ে গেল কিসের সঙ্গে? রাইটিং স্কিলের সঙ্গে রিলেটেড। মানে রাইটিং স্কিল যখন বলবো তখন রাইটিং হবে, আর এখানে স্পিকিং হবে না, স্পিকিংটা হয়ে গেল তখন হয়ে যাবে রিডিং। রিডিংটা আমরা এখানে লিখবো, বোঝা গেল? রিডিং,
আর যখন ওরাল বলবো, ওরাল মানে হচ্ছে উচ্চারণ, অর্থাৎ মুখে উচ্চারণ করছি আর তুমি শুনছো, এই দুটো প্রসেস কিন্তু উচ্চারণের সঙ্গে রিলেটেড। তার মানে লিসেনিংটা ঠিক আছে, কিন্তু এখানে রিডিংটা ঠিক নেই। এখানে কি লিখতে হবে আমাকে? লিসেনিং আর কি বলো, স্পিকিং। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল ল্যাঙ্গুয়েজ লার্নিং যে স্কিলস, 4 ডিফারেন্ট স্কিলস, ওই ডিফারেন্ট স্কিলস গুলোকে আমরা এরকম 4টা আলাদা আলাদা ক্যাটেগরিতে নাম এবং তার ফাংশন অনুযায়ী আমরা ডিভাইড করতে পারি। তো আজকে এই পর্যন্ত থাকবে। পরের দিন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা পড়বো। তারপর আমরা কি কি পড়বো? তারপর আমরা এই রকম তোমাদের আলফাবেট, লেটার, ফোনিম, ওয়ার্ড, সেন্টেন্স, এগুলো থেকে কোশ্চেন দিয়েছিল। গতবার প্রাইমারিতে কোশ্চেন দিয়েছিল এটা, গতবার প্রাইমারি 2023 সালের কোশ্চেন ঘেটে দেখবে, বলছে যে ইংলিশে কতগুলো ভাওয়েল লেটার, সরি ভাওয়েল সাউন্ড আছে, তাই বলেছিল সাউন্ড। আর ওখানে উত্তর নিয়েছিল 20টা। তো সাউন্ড কি জিনিস, লেটার কি জিনিস, এগুলো ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু তোমাদের এরকম বেসিক কোশ্চেন দিয়ে দিবে আর পারবে না। তোমরা পড়ে থাকবে, যারা পড়ে রাখবে তারা পারবে। বোঝা গেল ব্যাপারটা? স্যার এবার বলো একটা জিনিস overall বুঝতে পারলাম তোমাদের না, ওই রাইটিং কি বলো? স্কিল এবং ওরাল স্কিলসটা বুঝতে পারলাম না, একটু যদি বুঝিয়ে দিতেন। অবশ্যই বুঝিয়ে দেবো। রাইটিং স্কিল মানে হচ্ছে যেটা লিখা। যখন আমি লিখছি, ভালো করে লক্ষ্য করো, আমি যখন লিখছি, আমি শব্দটা আমি বললাম যে আমি, এই যে এটা আমি লিখলাম বলেই তো তুমি পড়তে পারবে। তা লিখা এবং পড়া দুটো হচ্ছে লেখালেখি প্রসিডিওর সঙ্গে পদ্ধতির সঙ্গে রিলেটেড। তার মানে এই যে তোমার হচ্ছে কোনটা, রাইটিং আর রিডিং, এই দুটো কি লিখা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। তার জন্য এদেরকে বলা হয় রাইটিং স্কিল বলা হয়, রাইটিং স্কিল বা রিটেন স্কিল বা রাইটিং স্কিল যাই বলবে, এই দুটো একই সঙ্গে রিলেটেড। যদি লিখা না থাকে তুমি পড়তে পারবে কি, ফাঁকা, তার জন্য রাইটিং এর সঙ্গে রিলেটেড। আবার লিসেনিং আর স্পিকিং এন্ড লিসেনিং, আমি বললাম যে এরকম যে আমি একটা কথা বলছি, শোনো মনোযোগ দিয়ে, যে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিছু বলছি না, তো তুমি বুঝতে পারবে আমি কি বলছি? বুঝতে পারবে না যতক্ষণ না আমি উচ্চারণ করছি। উচ্চারণ করলে তবেই তুমি শুনতে পাবে। উচ্চারণ করা আর শোনা, এই সাউন্ড, শব্দ, আওয়াজের সঙ্গে রিলেটেড। আওয়াজ করা যায় কখন, আমরা উচ্চারণ করলে, আর তবে আওয়াজটা তুমি শুনতে পাচ্ছ। তার মানে লিসেনিং আর স্পিকিং এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। আর যখন এর জন্য এদের আর শুরু হচ্ছে, আওয়াজটা শুরু হচ্ছে কোথা থেকে? স্পিক, ওরাল মানে মৌখিক, মুখে উচ্চারণ করার মাধ্যমে, তার জন্য ওটাকে বলা হচ্ছে মৌখিক ভাষা, মৌখিক স্কিল, তার জন্য ওটার নাম হচ্ছে ওরাল স্কিল। বোঝা গেল? তাহলে একটাকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করি, একটাকে ওরাল স্কিলস বলি, এই দুটোকে ওরাল স্কিল বলি লিসেনিং কে আর স্পিকিং কে, আর হচ্ছে রিডিং স্কিল আর হচ্ছে রাইটিং স্কিলকে আমরা বলি রিটেন স্কিল বলি, এই নামটা দিয়ে। বুঝতে পেরেছো ব্যাপারটা? বলো বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ স্যার, ধন্যবাদ। বেশ, আজকে যতদূর পড়ালাম সেখান থেকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, বা এমনি ওভারঅল অন্য কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, ক্লাস এন্ড করবো এখানে, বাকি কথা পরের দিন হবে। এমনি পড়া বুঝতে পারছো তো প্রত্যেকটি স্পষ্ট, যেগুলো এক্সপ্লেন করছি? বলো, স্যার কোনো বলছি কোশ্চেন থাকলে ঝটপট সমাজবিদ্যা জিজ্ঞেস যেটা, করো। ওটাতে কি প্যাডাগোগি থাকবে? কোনটা? বলছি যে ওই আপনার বাংলাতে ধরেন প্যাডাগোগি থাকবে, ইংরেজিতে থাকবে ল্যাঙ্গুয়েজে, তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট তো আছে, তো এতে তাও থাকবে নাকি সমাজবিদ্যা যেটা 60 মার্কের কোশ্চেন হবে, ওতে কি অবশ্যই প্যাডাগোগি থাকবে? থাকবে। ওতেও থাকবে? হ্যাঁ, মুর্শিদ আলম থাকবে। তোমার কথা অস্পষ্ট আসছে, হয়তো দূর থেকে কথা বলছো। ওখানেও থাকবে পেডাগোজি কোশ্চেন। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, ওটাই জানতে চাচ্ছি। হুম, চলো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে পর্যন্ত রাখছি, ক্লাস ক্লোজ করছি। ওকে।